বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 10। এই অংশে আমি গুরুত্বপূর্ণ দুটি রিঅ্যাকশন আলোচনা করব। এই দুটি রিঅ্যাকশনের মধ্যে প্রথমটি হচ্ছে প্রোপিন থেকে কিভাবে প্রোপানোয়িক অ্যাসিড পাবে, এবং দ্বিতীয়টি হচ্ছে ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর দেখাও। আসো এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তথা এই দুটি গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। এই জন্য আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাব। এখন দেখো আমি লিখে রেখেছি এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 10। দেখো 1 নাম্বার প্রোপিন থেকে কিভাবে প্রোপানোয়িক অ্যাসিড পাবে, 2 নাম্বার হচ্ছে ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর দেখাও। তো প্রথমে আমি 1 নাম্বারের উত্তর লিখছি। তাহলে প্রথমে যে কথাটা লিখব, প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। দেখো এগুলো রূপান্তরকরণ বিক্রিয়া। প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রথমে আমি তোমাদেরকে একটু বলে নেই। জানো, প্রোপিনকে যদি হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে প্রোপাইল ব্রোমাইড তথা 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে। এই প্রোপাইল ব্রোমাইডকে যখন আমি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবো তখন আমি পাবো প্রোপানল 1। সেই প্রোপানল 1কে যখন আমি পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে জারিত করব তখন প্রথম ধাপে তৈরি হবে প্রোপানেল এবং দ্বিতীয় ধাপে তৈরি হবে প্রোপানোয়িক অ্যাসিড। আর সেটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ অর্থাৎ টার্গেট পয়েন্ট, কারণ আমাদের প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুতি ছিল আমাদের টার্গেট। তাহলে আমাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। আসো আমি সেই কথাটা আগে লিখে নিচ্ছি। প্রোপিনকে দেখো, প্রোপিনকে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, দেখো প্রোপিনকে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত H2O2। প্রোপিনকে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, দেখো এর উপস্থিতিতে প্রোপিনকে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটালে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হয়। এই প্রোপাইল ব্রোমাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে পানির মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দ্রবীভূত করে সেই দ্রবণটা ব্যবহার করতে হবে। আমি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করতে পারি, এটা আমাদের ইচ্ছে। ব্রোমাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া ঘটালে প্রোপানল উৎপন্ন হয়। প্রোপানল 1
দেখো প্রোপানল 1 লিখতে হবে, প্রোপানল 1 উৎপন্ন হয়। প্রোপানল 1 উৎপন্ন হয়। প্রাপ্ত প্রোপানল 1 কে দেখো, প্রাপ্ত প্রোপানল 1 কে প্রোপানল হাইফেন দিয়ে লিখতে হবে 1, কারণ 1 নং পজিশনে ওয়েজ মূলকটি থাকবে, যেন প্রোপানল 1। প্রাপ্ত প্রোপানল 1 কে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে জারিত করলে প্রথমে প্রোপানেল, দেখো প্রথমে প্রোপানেল উপরে প্রোপানোয়িক অ্যাসিড পাওয়া যায়। উপরে আমি এখানে লিখছি প্রোপানোয়িক অ্যাসিড পাওয়া যায়, উপরে প্রোপানোয়িক অ্যাসিড পাওয়া যায়। দেখো কি লিখেছি, লক্ষ্য করো, একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রোপিনকে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটালে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হয়। এই প্রোপাইল ব্রোমাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালে প্রোপানল 1 উৎপন্ন হয়। প্রাপ্ত প্রোপানল 1 কে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে জারিত করলে প্রথমে প্রোপানেল ও পরে প্রোপানোয়িক অ্যাসিড পাওয়া যায়। আসো আমরা যে কথাগুলো লিখেছি এগুলোর বিক্রিয়াগুলো লিখব। তো এখন আমি তোমাদের, আশা করি তোমরা লিখে নিয়েছো, আমি এখন মুছে ফেলব। বিক্রিয়ার যে স্টেটমেন্টটা আছে সেটা লিখে নিয়েছি, এখন বিক্রিয়াগুলো লিখব। মুছে ফেললাম, দেখো মুছে ফেললাম। আসো বিক্রিয়াগুলো লিখি। দেখো প্রথমে প্রোপিন লিখব আমি। প্রোপিন, লক্ষ্য করো, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা প্রোপিন। দেখো এটা প্রোপিন প্লাস আমি বলেছিলাম হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটাবো। তো এই তীর চিহ্নের উপরে লিখবো হাইড্রোজেন পারঅক্সাইড, এটা তোমাকে দিতেই হবে, হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে, না দিলে হবে না। কিন্তু তখন কি হবে জানো, এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হবে আর এই ব্রোমিনটা এই কার্বনের সাথে যুক্ত হবে। তুমি যদি হাইড্রোজেন পারঅক্সাইড না দাও তাহলে এই হাইড্রোজেন কিন্তু এটাতে যুক্ত হবে, ব্রোমিন কিন্তু এটাতে যুক্ত হবে, তাহলে কিন্তু জৈব অ্যাসিড তৈরি করা যাবে না। এই জন্য আমাদেরকে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে হবে যেন ব্রোমিনটা এই কার্বনে যুক্ত হয়, হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয়। তাহলে দেখো এখানে এই কার্বনে 2 নং কার্বনে হাইড্রোজেন একটা আছে, এটা যুক্ত হলে হয়ে যাবে 2টা। তাহলে দেখো CH3 বন্ড এই জায়গায় হবে CH2, কারণ একটা হাইড্রোজেন আর এখানকার একটা আসলে 2টা হবে, আর এখানে সিঙ্গেল বন্ড হয়ে এই জায়গায় হবে CH2, এই জায়গায় হবে Br, এটার নাম প্রোপাইল ব্রোমাইড। 3টা কার্বন থাকলে এবং এটা অ্যালকাইল মূলক, প্রোপাইল ব্রোমাইড। দেখো এটা প্রোপাইল ব্রোমাইড লিখেছি আমি, প্রোপাইল ব্রোমাইড পেয়ে গেলাম, প্রোপাইল ব্রোমাইড। এবার প্রোপাইল ব্রোমাইডকে কার সাথে বিক্রিয়া ঘটাচ্ছি দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH2 Br প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এটা অ্যাকুয়াস AQ। পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে AQ লেখার অর্থ হচ্ছে জলীয়, এবং জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডই ব্যবহার করতে হবে, অন্য ধরনের পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে চলবে না। তাহলে দেখো কি তৈরি হবে, এইভাবে
এই পটাশিয়ামের সাথে ব্রোমিন যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড হবে, ব্রোমিনের স্থানটা দখল করবে OH, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এরকম হবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH। এই যে এটা প্রোপানল 1, 1 নং কার্বনে, এটাকে 1 ধরতে হবে। 1 নং কার্বনে OH আছে তো এই জন্য 1, এটা 2, এটা 3, 1 নং কার্বনে এই জন্য OH। প্রোপানল দেখো, প্রোপানল 1, এটার নাম হচ্ছে প্রোপানল 1। এরপরে লিখতে হবে প্লাস পটাশিয়াম ব্রোমাইড। জাস্ট এই পটাশিয়ামের সাথে ব্রোমিন, পটাশিয়াম ব্রোমাইড, ব্রোমিনের স্থানটা দখল করবে OH, এই যে 1 OH যুক্ত হওয়ার কারণে এটার নাম হয়ে গেল প্রোপানল 1। 1 নং কার্বনে OH আছে বলে এটা প্রোপানল 1 হয়েছে। 2 নং কার্বনে OH থাকলে প্রোপানল 2 হবে, এরকম। তাহলে প্রোপানল 1 পেয়ে গেলাম। এবার এই প্রোপানল 1কে আমি পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড সহযোগে জারিত করব। করলে প্রথম ধাপে পাবো প্রোপানেল, দ্বিতীয় ধাপে পাবো প্রোপানোয়িক অ্যাসিড, মানে প্রথম ধাপে পাবো অ্যালডিহাইড, দ্বিতীয় ধাপে পাবো জৈব অ্যাসিড। তাহলে এই দুটো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি মুছে ফেললাম। এখন আমরা লিখব প্রোপানল, এই জায়গাটায় লিখব প্রোপানল। তোমরা কিন্তু ওই রিঅ্যাকশনের নিচে লিখবে। দেখো প্রোপানল লিখছি, CH3 বন্ড CH2 বন্ড CH2OH। লক্ষ্য করো এই জায়গায় লিখব পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2, অবশ্য এটার মধ্যে জায়মান অক্সিজেন এরকম দিতে হবে। এই জায়গায় লিখবো আমরা জায়মান অক্সিজেন, দেখো জায়মান অক্সিজেন। এই জায়গায় লিখব K2Cr2O7, আর এখানে লিখব গাঢ় H2SO4। লক্ষ্য করো এই পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জার্মান অক্সিজেন তৈরি করে। জার্মান অক্সিজেন মানে নেসেন্ট অক্সিজেন, সদ্যজাত অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন পরমাণু এখন তৈরি হয়েছে এবং সাথে সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। তো এই প্রোপানলের OH এর এই হাইড্রোজেন আর এই CH2 এর একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন মিলে পানি হবে, আর এটা হয়ে যাবে CHO। দেখো কি তৈরি হবে, CH3 বন্ড CH2 বন্ড CHO। লক্ষ্য করো এটা CHO হবে, CH3 CH2 ঠিক থাকবে, এখানে CHO হবে, এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা হাইড্রোজেন মিলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে পানি হবে। দেখো যোগ পানি দিয়ে দিলাম, পানি, আর এটার নাম হচ্ছে প্রোপানেল। আচ্ছা, প্রোপানেল হলো আর পানি পেলাম। এবার প্রোপানেল দেখো, এই প্রোপানেল সর্বশেষ বিক্রিয়া প্রোপানেল CH3 CH2 বন্ড CHO জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে সেই পুরনো পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড। দেখো K2Cr2O7 আর হচ্ছে গাঢ় H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। এই অক্সিজেন করবে কি, এটার সাথে যুক্ত হয়ে COOH হয়ে যাবে। দেখো কি হলো, CH3 CH2, এরপর দেখো COOH হয়ে গেল প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এই যে হয়ে গেল, পেয়ে গেলাম আমরা প্রোপানোয়িক অ্যাসিড। আশা করি তোমরা দুইটা বিক্রিয়া লিখে নিয়েছ। এইভাবে প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে আমাদের হেডলাইন ছিল প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে 4টি বিক্রিয়ার প্রয়োজন হয়েছে, 4টি বিক্রিয়া লিখে আমরা প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড পেয়েছি। আশা করি তোমরা লিখে নিয়েছ। আমাদের 1 নাম্বার কমপ্লিট, প্রোপিন থেকে কিভাবে প্রোপানোয়িক অ্যাসিড পাবে। আমরা এখন 2 নাম্বারে চলে যাব। আশা করি লিখে নিয়েছ। এবার আমি মুছে ফেললাম, চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্নের উত্তরে। 2 নাম্বার প্রশ্নটি কি দেখো, 2 নাম্বার হচ্ছে ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর দেখাও। দেখো পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে ইথিন থেকে তুমি ইথানল তৈরি করবে, এখানে শেষ নয়,
পরে ইথানল থেকে আবার তোমাকে ইথিন প্রস্তুত করে দেখাতে হবে। এটাই হচ্ছে পারস্পরিক রূপান্তর। তো আমরা প্রথমে কাজ করব, ইথিন থেকে ইথানল প্রস্তুত করব। চলো, ইথিন থেকে ইথানল। ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর দেখো, ইথিন ও ইথানলের, ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর, পারস্পরিক রূপান্তর। রূপান্তর, আচ্ছা, এটা হলো ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর। তো প্রথম কি কাজটা হবে? প্রথম হবে ইথিন থেকে ইথানল। দেখো কি করছি, ইথিন থেকে ইথানল, ইথানল। দেখো ইথিনকে হাইড্রোজেন ব্রোমাইড, দেখো ইথিনকে হাইড্রোজেন ব্রোমাইড এর সাথে, দেখো এই মুহূর্তে হাইড্রোজেন পারঅক্সাইডের আর প্রয়োজন হয় না। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন হলে হাইড্রোজেন পারঅক্সাইডের প্রয়োজন হয় না। যে মাত্র 2 এর অধিক কার্বন বিশিষ্ট হবে তখন হাইড্রোজেন পারঅক্সাইডের প্রয়োজন হয়। তাহলে দেখো ইথিনকে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটালে, দেখো বিক্রিয়া ঘটালে যে ইথাইল ব্রোমাইড পাওয়া যায়, যে ইথাইল ব্রোমাইড পাওয়া যায়, তাকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো তাকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া ঘটালে ইথানল উৎপন্ন হয়। ইথানল উৎপন্ন হয়। এখন আমি বিক্রিয়া লিখব। দেখো লক্ষ্য করো, ইথিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড HBr বিক্রিয়া করলে এরকম হবে। দেখো CH3, আচ্ছা বিক্রিয়াটা আমরা পরে লিখি, এটা এখানে জায়গা হচ্ছে না, আমি লিখবো না, একটু পরে লিখি। তাহলে কি লিখেছি দেখো, ইথিনকে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া ঘটালে যে ইথাইল ব্রোমাইড পাওয়া যায় তাকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালে ইথানল উৎপন্ন হয়। তাহলে ইথিন থেকে ইথানল পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আশা করি লেখাটা শেষ। আমি এখন বিক্রিয়াটি লিখব। দেখো বিক্রিয়াটি লিখছি, ইথিন লিখব। ইথিন তোমরা করবে কি, ওই লেখাটার নিচে বিক্রিয়াটি লিখবে। ইথিন লিখছি CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড HBr, কি হবে, এই হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে CH3, একটা বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এবার হবে CH2, এই CH2 সাথে যুক্ত হবে Br, ইথাইল ব্রোমাইড। দেখো ইথাইল ব্রোমাইড। এবার এই ইথাইল ব্রোমাইডকে লিখে দাও ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। যেহেতু এখানে ইথাইল ব্রোমাইড লিখেছি আর এখানে লিখতে হবে না, জাস্ট যৌগটা লিখলেই চলবে। CH2 Br প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড, ব্র্যাকেটে এখানে লিখবে AQ, ব্র্যাকেটে AQ লিখবে। AQ মানে অ্যাকোয়াস থেকে AQ নেওয়া হয়েছে, জলীয়।
তাহলে সে বিক্রিয়া করে কি তৈরি করছে দেখো, CH3 প্লাস, সরি প্লাস নয়, CH3 বন্ড, CH3 বন্ড CH2OH। লক্ষ্য করো কি হলো, এই বিআরের জায়গায় OH যুক্ত হলো, পটাশিয়ামের সাথে ব্রোমিন মিশে হয়ে যাবে পটাশিয়াম ব্রোমাইড, KBr, KBr। আর এটা হলো ইথানল, এই যৌগটা হলো ইথানল। এই যে তাহলে CH3CH2Br বন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয়, CH3CH বন্ড CH2 বন্ড OH, ইথানল পেয়ে গেলাম। তাহলে আমাদের কাজই ছিল ইথিন থেকে ইথানল, তাহলে দুটি ধাপের প্রয়োজন হয়েছে ইথিন থেকে ইথানল উৎপন্ন করতে। তাহলে ইথিন থেকে ইথানল আমাদের কমপ্লিট। তাহলে ইথিন থেকে ইথানল করলাম, এবার ইথানল থেকে কিন্তু ইথিন করতে হবে। আচ্ছা করছি, তাহলে এই অংশটি শেষ হলো, ইথিন থেকে ইথানল মুছে ফেললাম, আশা করি লিখে নিয়েছো। আচ্ছা তাহলে এবার করব আমরা ইথানল থেকে ইথিন। দেখো এবার করছি ইথানল থেকে ইথিন। ইথানল থেকে ইথিন, ইথিন এটা একদম সহজ। ইথানলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল থেকে এক অণু পানি অপসারিত হয়ে ইথিন উৎপন্ন করে। দেখো আমরা এটা লিখব এখন। ইথানলকে দেখো, ইথানলকে গাঢ় H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড সহযোগে দেখো এটা H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল হতে এক অণু পানি অপসারিত হয়ে ইথিন উৎপন্ন করে। দেখো আমি ইথানল লিখছি, CH3 বন্ড CH2 এরপর হচ্ছে OH। এবার লক্ষ্য করো এই জায়গায় লিখবে গাঢ় H2SO4 আর এখানে লিখবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করছো তুমি। করলে লক্ষ্য করো এই CH3 থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন, আর এই OH নিয়ে হাইড্রোজেন আর OH মিললে একসাথে পানি হবে। ফলে এটা চলে যাওয়ার কারণে এখানে হবে CH2, এখানে হবে CH2, মাঝখানে একটা নতুন বন্ধন হবে, এরকম হবে। দেখো CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি, এটা হচ্ছে ইথিন। এই যে এটা হচ্ছে ইথিন। তাহলে ইথানল থেকে এক অণু পানি অপসারিত হলো, কিভাবে হলো? CH3 থেকে একটা H চলে যাবে আর OH মিলে পানি হবে। এইখানকার CH2 এখানকার CH2 মাঝে আরেকটি নতুন বন্ধন হয়ে ডাবল বন্ড হয়ে ইথিন তৈরি হবে। তাহলে এইভাবে ইথানল থেকে ইথিন পেতে পারি। আর প্রথমভাবে পেতে পারি ইথানল, এটা হচ্ছে ইথানল থেকে ইথিন, আর প্রথমে পেয়েছিলাম ইথিন থেকে ইথানল। তাহলে কি হলো? ইথিন এবং ইথানলের পারস্পরিক রূপান্তর হলো। এই ধাপে আমরা করেছি ইথানল থেকে ইথিন, ইথানল হতে ইথিন করেছি। আলহামদুলিল্লাহ, তাহলে ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর কমপ্লিট হলো। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলে। তোমরা দেখেছো কিভাবে আমরা প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করেছি। 4টি ধাপে
4টি রিয়েকশনের মাধ্যমে। এরপরে ইথিন ও ইথানলের পারস্পরিক রূপান্তর আমরা দেখিয়েছি, অর্থাৎ ইথিন থেকে ইথানল তৈরি করেছি, পরে ইথানল থেকে ইথিন তৈরি করেছি। কিভাবে করেছি সেগুলো তোমরা দেখলে। ঠিক আমি যেভাবে করেছি সেভাবে যদি বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষা হলে এর মধ্যে থেকে যে কোনোটাই আসুক না কেন তুমি ইনশাল্লাহ পারবে। আরও কয়েকটা লেকচার দেওয়ার পরে তোমাদেরকে আমি কিছু মিক্সচার করতে দেব। তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করে পারো তাহলে বুঝতে হবে যে তোমাদের ভালো প্রিপারেশন হয়েছে। তো চ্যাপ্টার কমপ্লিট করে এরপরে আমরা এমসিকিউ পড়ব, কারণ প্রথমে চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে পরবর্তীতে এমসিকিউ পড়া উচিত। এমসিকিউ প্র্যাকটিস করলে দেখা যায় যে পরীক্ষায় যে কোনো এমসিকিউ আসলে তখন প্রত্যুৎপন্নমতি বুদ্ধি দিয়ে আমরা সেটা সলভ করে ফেলতে পারবো। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আরও নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।